আসসালামু আলাইকুম সবাইকে। ভূতবাড়ি এফএম এর নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আসলে আমাদের জীবনে এরকম অনেক ঘটনা ঘটে যেটার ব্যাখ্যা আমরা কখনো দিতে পারি না। যেটার ব্যাখ্যা বিজ্ঞানও কখনো দিতে পারে না। অনেকেই আছেন যারা ভূত-প্রেত বিশ্বাস করেন। সেটা একান্ত আপনার বিষয়। বাট ভূত-প্রেত বলতে সত্যি কিছু একটা থাকতে পারে, এটা আমাদের এই যে যারা গল্পগুলা বলেন তাদের জীবনে এরকম অনেক ঘটনা ঘটেছে বলেই তারা বলেন। সো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যাদের শুনতে ইচ্ছে করে না শুনবেন না, আর যাদের শুনতে ইচ্ছে করে তারা আমাদের গল্পগুলো শুনবেন। তো বরাবরের মতো ভূতবাড়ি এফএম স্টুডিও থেকে বলছি, আমি ফাহিম রায়হান এবং আমার সাথে আছে আমাদের মোহাম্মদ সবুজ। সবুজ, দর্শকদের উদ্দেশ্যে তুমি কিছু বলার থাকলে বলো, তারপর আমরা এপিসোডটা শুরু করতে চাই। আসসালামু আলাইকুম। আপনাদের যদি বুধবারই এফএম এর ভিডিওগুলো ভালো লাগে আর গল্পগুলো যদি ভালো লাগে, তাহলে আমাদের দুই ভাইয়ের পাশে থাকবেন আর সবসময় আমাদের গল্পগুলো দেখার এবং আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। তো আজকে যে ঘটনাটি আপনাদের বলবো, ঘটনাটা সম্পূর্ণ আমার নিজের। তখন সালটা খুব সম্ভবত 2010 কি 2011। তো আগেই বলে রাখা ভালো, আমার দেশের বাড়ি ভোলায় আর আমার গ্রামের বাড়ি, আমার মানে নানা বাড়ি আমার ভোলার সদর থেকে কিছুটা দূরের একটা উপজেলা, লালমোহন উপজেলার এক প্রত্যন্ত গ্রামে। প্রত্যন্ত বলতে তখন এগুলো অনেক প্রত্যন্ত ছিল, বাট বর্তমানে এগুলা এখন ডিজিটালাইজেশন হয়ে গেছে। এখন আর এগুলা তো অজপাড়া গা এখন বলা যায় না। তো সেই সময় ওইখানে যেটা বড় সমস্যা ছিল, ওইখানে বিদ্যুৎ ছিল। তো যেহেতু আমাদের স্কুল কলেজ খোলা ছিল, আমরা তো সব সময় নানু বাসায় যেতে পারতাম না। তো আমাদের একটা পার্টিকুলার টাইম থাকতো, যখন মানে স্কুল ফাইনাল এক্সাম শেষ হতো, তখন আমরা নানু বাসায় যেতাম শীতে। তো শীতে নানু বাসায় যাওয়া মানে একরকম অন্যরকম আনন্দ। বিভিন্ন ধরনের পিঠা লাঠা, তারপর আপনি সবুজ তুমি দেখবা যে গ্রামে ওই যে শীতে ধান ধান সিদ্ধ করে জি মহিলারা। জি ওটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে, হ্যাঁ, তো সবাই মিলে বাসার বাইরে এরকম তখন মানে আমাদের নানু বাসার ওইদিকে ছিল যে মানে সবার ধান ছিল, সবাই এই রাতে ধানগুলো সিদ্ধ করত। বাইরে থাকতে বেশি। হ্যাঁ, তো এরকমই একটা রাত কপি জ্বালিয়ে আমরা ঘরে বসে আমাদের মানে যারা মুরব্বী ছিল, আমাদের খালামুনি টালামুনি, তারা যারা ছিল, এরা সবসময় আমাদেরকে মানে এই অন্ধকারে গল্প বলতো ভূতের। তো এগুলো আমরা মানে তখন ছোট, তো মাথায় খুব সুন্দরভাবে এগুলা ঢুকতো, খুব এনজয় করতাম। তো এরকমই বাসার সামনে মানে উঠানটা ছিল অনেক বড়। মানে গ্রামের বাড়িগুলা যেরকম হয় যে 7-8টা ঘর, মাঝখানে বিশাল একটা উঠান, আর সবার পিছনে একটা পুকুর আছে, বাগান আছে, এরকম টাইপের। সো সেই দিনও আমার মনে আছে স্পষ্ট, আমার নানু, তারপরে আমার খালামণি, আরও কিছু মহিলারা মিলে ধান সিদ্ধ করতেছিল। রাতে তো আমরা গল্প টল্প শুনে রাতের খাওয়া দাওয়া করে আসলাম, যেখানে ধান সিদ্ধ করে ওইখানে আসলাম। আসার পরে আমরা মানে এখানে বসে এগুলো দেখতেছি, দেখা টেখা শেষ, সবাই খুব টায়ার্ড। গ্রামের বাড়ি তো আপনারা তো তুমি হয়তো দেখবা যে রাত 8টা 9টা মানে অনেক রাত। জি ভাই। আর তখন বলতে গেলে যে মানে বিদ্যুৎ নাই, মানে এটা ভাবা যায় না এই যুগে এরকম একটা অবস্থা। তো মানে তখন সেদিন রাতটা একটু অন্ধকার ছিল, খুব সম্ভবত অমাবস্যার রাত ছিল, শিওর না আমি জানি না, বাট আমার কাছে মনে হয়েছে যে অমাবস্যার রাত ছিল, কারণ ঘুটঘুটে অন্ধকার ছিল। তো ধান টান সিদ্ধ করার পরে আহ, গ্রামের মানুষ তো ওই তখন রাত প্রায় 12টা 12:30 বেজে গেছে ধান সিদ্ধ করার পর। তারপর যে সবাই শুইলো, আমরা এখনো উঠানে বসে গল্প করছিলাম। আমরা যারা আছে আমরা আগুন জ্বালিয়ে আমরা গল্প করতেছিলাম। আমার খালামুনি আমাদেরকে গল্প শোনাচ্ছিল ভূতের। ঠিক এই মুহূর্তে আমি নিজে যেটা দেখতে পেলাম,
মানে আমি একটা অবয়ব দেখতে পেলাম আমাদের থেকে একটু দূরে বসে হাসছে। আমি দেখতে পেলাম যে একটা মেয়ে, ছোট একটা মেয়ে, বাচ্চা একটা মেয়ে, মানে একটা লাল শাড়ি পরা, টুকটুকে লাল একটা শাড়ি পরা। এই মেয়েটা আমার আমার একটু দূরে, মেয়েটা হাসছে আর মেয়েটা আমার দিকে এগিয়ে আসছে। তো আমি তৎক্ষণাৎ বিচলিত হয়ে যাই। হ্যাঁ, আমার কাছে মানে খুব ভয়ে আমি খালামণিকে শক্ত করে ধরে বসি। তারপর খালামণির বলতেছে যে, খালামণি ওইটা কি দেখো। খালামণি বলতেছে কই কি। এখন সবাই যখন তাকাইছে তখন আর ওই মেয়েটা নাই। তো আমি ভাবলাম যে হয়তো ভূতের গল্প শুনতেছি, এটা হয়তো মনের ভুল হইতে পারে। এটা বললা আমি এখন ভয় পাইতেছি। আমি খালামণিরে বললাম যে, খালামণি ঠিক আছে, আজকে আর ভূতের গল্প বলার দরকার নাই, আমার ভয় করতেছে, চলো বাসায় যাই। তখন আমার বয়স খুব ছোট, মানে খুবই ছোট। আমি তখন আজ থেকে প্রায় 10 বছর। হ্যাঁ 2010 তো এরকম সময় আর কি। তো খালামণি বললো ঠিক আছে, তাইলে আর আজকে গল্প করার দরকার নাই, চলো আমরা যাই ঘুমাই। তো আমাদের মানে নানু বাসায় একটা সুন্দর সিস্টেম ছিল কি, আমাদের আপনারা এরকম ঘর দেখছেন কিনা আমি জানি না, যে কাঠের উপরে কাঠের পাটাতন থাকে, ঘরটা 2 তলা থাকে, উপরের ফ্লোরটা থাকে কাঠের। তো আমরা নানু বাসায় গেলে আমার খুব শখ ছিল যে আমি মানে সবসময় দোতলায় ঘুমাইতাম। দোতলায় ঘুমাইতে অন্যরকম একটা মজা লাগতো। তো আমি আর আমার 2টা কাজিন, আমরা 3 জন উপরে ঘুমাইলাম। আর আমাদের মানে উপরে পাশের রুমে আমাদের খালামণি আর খালামণির জামাই ঘুমাচ্ছিল। তো সেদিন এত ভয় পাইছি, ভয় পাওয়ার পরে আমি আমার কাজিনদের বললাম, ওরা ছোট আমার থেকে যদিও, আমি আমার কাজিনদের বললাম যে আমি মাঝখানে শুই। যাই হোক, ওরা আমার জায়গা দিল বড় ভাই হিসাবে। তারপর যেটা হয়েছে, ঘটনা কিন্তু এখানে শেষ না। ঘটনা তারপর যেটা হচ্ছে সেটা অনেক ভয়ানক। মানে আমার এখনই গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে এটা বলতে যে। তারপর যেটা হয়েছে, খুব সম্ভবত রাত তখন কয়টা বাজে জানি না, আমাদের কাছে যেহেতু কোনো তখন মোবাইল ছিল না, ঘড়ি ছিল না। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি যেটা দেখছি সেটা মানে স্পর্শকাতর একটা জিনিস, যেটার মানে সহ্য করা খুব কষ্টের ছিল। আমি হঠাৎ দেখতে পেলাম যে আমাদের মানে যে বাইরের বেলকনিটা, দোতলার টিনের উপর একটা ছোট বেলকনি, ওই বেলকনির উপর ওই মেয়েটা বসে আবারও হাসতেছে আমার দিকে তাকে। এবার মেয়েটার আর ঘুমটা নাই মাথায়, এটা ভয়ানক চোখ কইরা আমার দিকে তাকাইলো। তো আমি এটা দেখা আমি আমার কাজিনদেরকে বলতেছি, এই দেখ, এই দেখ, এই দেখ, ওই মেয়েটা আবার আসছে, এই দেখ, এই দেখ, তোরা তো বিশ্বাস করলি না। না আমি এরকম করতেছি, এখন আমার কাজিনরা উঠা বলতেছে কই কি, তুই কি বলতেছিস আবল আর তাবল। আপনার কথা কি বিশ্বাস করতেছে? হ্যাঁ মানে এরকম যে মানে ওরা তো চোখে দেখে না, আমি দেখতেছি কিন্তু ওরা তাকাইলে এটা আর দেখা যায়। হ্যাঁ দেখা যায় না, এরকম কিছু। তো তারপর ওরা বলতেছে যে তুই বেশি ভয় পেয়ে গেছিস, তুই ঘুমানোর চেষ্টা কর। আর আমি বললাম যে না, তোরা বিষয়টা সিরিয়াসলি নিতেছিস না। তারা তো আর দেখে না। হ্যাঁ। পরে আমি আর পারতেছিলাম না ঘুমাইতে, ঘুমাইতে পারতেছিলাম না। এর ভিতর চিল্লা চিল্লিতে বাসার সবাই চলে আসছে। আসার পরে আমি নানুকে বললাম যে নানু এই ব্যাপার, আমি 2বার এরকম একটা জিনিস দেখছি। তো নানু তো জানে যে কি হইতে পারে, নানু মানে এসব অনেক অভিজ্ঞতা আছে তো, কারণ আমার নানা বাসার ওইদিকে এইসব জিন ভূতের কাহিনী অহরহ ঘটে। তো নানু বোঝার পরে নানু এই সারা রাত আমাদের পাশে বসে দোয়া টোয়া পড়ছে। নানু আম্মু যারা ছিল সবাই দোয়া টোয়া পড়তেছিল। এই ফাঁকে আমি ঘুমাই গেলাম। ঘুমাই যাওয়ার পরে আর কোনো সমস্যা হয় না। তারপরে আমার মামা আবার মানে মাওলানা, আমার মামা হুজুর, যেটা আমার খুব সৌভাগ্যের ব্যাপার। এরকম করে 2 দিন কেটে গেল। 2 দিন কেটে যাওয়ার পরে আমি মানে পোলাপান নিয়ে দুপুরবেলা
একটা বাগানে গেলাম নারিকেল পাড়াতে, মানে ডাব খাবো, ডাব পাড়াতে গেলাম একটা বাগানে। তো বাগানে যাওয়ার পরে ভালো কথা ডাব টাব খেলাম, খেয়ে মানে বাসায় আসবো। তো সবাই আমার একটু আগে আগে হাঁটছে, আমি একটু পিছে। তো আমি ওদেরকে বলতেছি তোরা একটু আস্তে হাঁট, আমি আসতেছি দাঁড়া। তোরা বলতেছে তুই আয়। তো ওরা আমি মনে করছে আপনি তো বড় মানুষ, হ্যাঁ সাহস আছে। হ্যাঁ, আর দিনের বেলা তো আমিও ভাবিনি যে এত। তারপর ওরা বাগান থেকে বের হয়ে গেল, আমি এখনো বাগানের মধ্যে, মানে বের হইতে আর একটু সময় লাগে। এর ভিতর আমি দেখতেছি যে আমার সামনে কোনো রাস্তা নেই, পুরাটাই বাগান। তখন আমি দিশাহারা হয়ে বললাম যে কোন দিক যাব কোন দিক যাব। এর ভিতর মানে একটা আওয়াজ আমার কাছে আসলো, মানে আওয়াজটা খুবই অদ্ভুত একটা আওয়াজ। আওয়াজটা আমাকে বলতেছে ফাহিম তুই বের হইতে পারবি না, এরকম কোনো একটা আওয়াজ। এই আওয়াজের সাথে আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার বাসায় নিয়ে আসা হয়। আসার পরে আমার মামা, তারপর আরো অনেক বড় হুজুরদের দিয়ে আমাদেরকে এটা মানে আমার দোয়া দুরুদ চা পড়ানো ওইগুলা পড়াইছে, যেভাবে হোক এটা হ্যাঁ, থেকে আপনাকে সরানো সরানোর চেষ্টা করছে। পরে আমি জানতে পারলাম হুজুরদের মাধ্যমে যে আমি এটা দেখার কারণ হয়েছে আমি একদম দুপুরবেলা একটা বাগানে গেছিলাম, যে বাগানে মানে ওরা ওই বসবাস বাগানে করতো। হ্যাঁ বসবাস করতো। বসবাস করার পর মানে আমি বাগানে গেলাম, যে আমরা দুষ্টামি করছি, দুষ্টামি কইরা ওরা যেই গাছে থাকতো ওই গাছের একটা ডাল আমি ভেঙে ও ফেলছি। ওদের আর কি বাসার ক্ষতি হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এই জন্য মানে ও আমার সাথে এসব আমাকে মানে বিভিন্ন রূপে বিভিন্নভাবে ডিস্টার্ব একটু করতো। ডিস্টার্ব করছে। হ্যাঁ, পরে এই ঘটনা জানার পরে মানে আমার কাজিনরা ছোট, ওরাও খুব ভয় পাইতেছে। তারপর থেকে আমিও মানে অনেকদিন দীর্ঘদিন এই ভয়ে ছিলাম। তারপর আল্লাহর রহমতে আস্তে আস্তে বড় হয়েছি, আর এগুলা নিয়ে খুব একটা সমস্যা হয় না। তো এই ছিল আমার ঘটনা। আসলে এই ঘটনাটি কখন কিভাবে আমার সাথে ঘটে গেছে আমি জানি না। সো এই জিন এরকমই বিষয়টা, যে কখন আপনার সামনে হাজির হয়ে যাবে আপনি বলতে পারবেন না। সো আমার ঘটনাটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদেরকে আপনারা গল্প লিখে পাঠাবেন। আমাদেরকে গল্প লিখার ইমেইল আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমাদেরকে চাইলে আপনি সরাসরি কলও করতে পারেন, বা আপনি চাইলে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে গল্প বলতে পারেন। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলবো ইনশাল্লাহ।